যখন খুব কাছের কেউ ছেড়ে চলে যায় বা নিজের পরিবারই অবহেলা করে তখন কিন্তু আমরা ভীষণভাবে ভেঙে পড়ি। আচ্ছা, এই ধরনের মানসিক কষ্ট সামলানোর কি কোনো নির্দিষ্ট দর্শন থাকতে পারে? চলুন আজ আমরা দুটি বাস্তব ঘটনাকে ঘিরে গড়ে ওঠা একটা দারুণ দর্শন নিয়ে কথা বলি। আসলে এই প্রশ্নটা বোধহয় আমাদের সবারই খুব চেনা। জীবনের কোনো না কোনো পর্যায়ে এই পরিস্থিতির মুখোমুখি অনেকেই হয়, যখন কাছের মানুষ মুখ ফিরিয়ে নেয় বা পরিবার থেকেও অবহেলা পেতে হয়, তখন দিশেহারা লাগাটা খুব স্বাভাবিক। কিন্তু এই গভীর যন্ত্রণা থেকে বের হওয়ার উপায়টা কি? চলুন সেটাই খুঁজে বের করা যাক। তো আমাদের প্রথম ঘটনাটা একতরফা ভালোবাসা নিয়ে। যখন কেউ তার সবটুকু দিয়ে ভালোবাসে কিন্তু বিনিময়ে কিছুই পায় না, তখন যে কষ্টটা হয় তা থেকে বেরোনোর কি পরামর্শ দেওয়া হয়েছিল? আসুন ঘটনাটা একটু বিস্তারিতভাবে দেখি। এই কথাগুলো শুনলেই ভেতরের কষ্টটা ঠিক টের পাওয়া যায়, তাই না? কোনো রকম কারণ ছাড়াই যখন একজন মানুষ সম্পর্ক থেকে সরে দাঁড়ায়, সেই শূন্যতাটা মেনে নেওয়াটা সত্যিই খুব কঠিন। এই প্রশ্নটাই বলে দেয় যে পরিস্থিতিটা কতটা আবেগঘন। তো এর উত্তরে যে বিশ্লেষণটা সামনে আসছে সেটা কিন্তু বেশ অন্যরকম। বলা হচ্ছে এই যন্ত্রণার মূল কারণ নাকি নিজেকে খুব বেশি সহজলভ্য করে ফেলা। একবার ভেবে দেখুন তো, যে কোনো জিনিস যদি খুব সহজে পাওয়া যায়, আমরা কি সেটা খুব একটা কদর করি? ভালোবাসার ক্ষেত্রেও নাকি এই একই নিয়ম খাটে। এখানে একটা দারুণ রূপক ব্যবহার করা হয়েছে, ব্যাঙের মতো লাফালাফি করা। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে সম্পর্কে যখন একজন ক্রমাগত অন্যজনের পেছনে ছুটতে থাকে, তখন অন্যজন স্থির হওয়ার বদলে কেবলই পালিয়ে বেড়ায়। মানে সম্পর্কটা আর মজবুত হয় না, বরং একটা ধরার খেলার মতো হয়ে যায়। তাহলে এখন করণীয়টা কি? দেখুন, এখানে খুব পরিষ্কার কয়েকটা পথের কথা বলা হয়েছে। প্রথমত, এই বিচ্ছেদটাকে একটা আশীর্বাদ হিসেবে দেখতে বলা হয়েছে। ভাবতে হবে যে একটা বড় বিপদ থেকে হয়তো বেঁচে যাওয়া গেছে। এরপর নিজেকে ভালো কোনো অর্থপূর্ণ কাজে একদম ডুবিয়ে দিতে হবে। আর সবশেষে এই অপ্রয়োজনীয় কষ্টকে মন থেকে ছিঁড়ে ফেলতে হবে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় ঘটনাটার দিকে, যা পারিবারিক অবহেলার যন্ত্রণা নিয়ে। যখন নিজের পরিবারেই কেউ মূল্যহীন হয়ে পড়ে, একা বোধ করে, তখন পরিস্থিতিটা কিন্তু আরও অনেক বেশি জটিল হয়ে ওঠে। এই কথাগুলোর মধ্যে যে কি পরিমাণ অসহায়ত্ব আর একাকিত্ব লুকিয়ে আছে তা সহজেই বোঝা যায়। নিজের পরিবারেই গুরুত্ব না পাওয়া, সবসময় একটা চাপের মধ্যে থাকা, এই অনুভূতিগুলো একজন মানুষকে ভেতর থেকে কতটা ভেঙে দিতে পারে তা এই কথাগুলোতেই স্পষ্ট। আর এখানেই এই ঘটনাটার বিশ্লেষণে এমন একটা কথা বলা হয়েছে যা আমাদের চিন্তার মোড়টাই ঘুরিয়ে দেয়। বলা হচ্ছে সমস্যাটা আসলে পরিবারের আচরণে না, বরং নিজের যোগ্যতার অভাবে। অন্যরা গুরুত্ব দিচ্ছে না কারণ গুরুত্ব পাওয়ার মতো যোগ্যতাটা হয়তো এখনও তৈরি করা যায়নি। বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝানোর জন্য উদীয়মান সূর্যের মতো একটা অসাধারণ রূপক ব্যবহার করা হয়েছে। এর মূল কথাটা হলো, সম্মান আর মনোযোগ চেয়ে পাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। যারা সফল, যারা নিজেদের কাজের মাধ্যমে প্রমাণ করতে পারে, পৃথিবী তো স্বাভাবিকভাবেই তাদের দিকে তাকায়। এই রূপকটাকে যদি একটা বাস্তব উদাহরণের সাথে মেলানো যায়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ধরুন এই ব্যক্তি যদি পড়াশোনায় ক্লাসে প্রথম হতেন, তাহলে হয়তো তার পরিবারই ছোট বোনকে বলতো, দেখ ওর মতো হওয়ার চেষ্টা কর। তার যোগ্যতা আর সাফল্য থাকলে চারপাশের মানুষের মনোভাবও কিন্তু বদলে যায়। আর হ্যাঁ, একটা বড় সতর্ক বার্তাও কিন্তু দেয়া হয়েছে। অনেকেই ভাবেন যে এই একাকিত্ব থেকে বাঁচতে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়াই হয়তো সমাধান, কিন্তু বলা হচ্ছে এটা কোনো পথ না, বরং একটা গর্ত। কারণ ভেতরের শূন্যতাটা বাইরের কোনো সম্পর্ক দিয়ে আসলে পূরণ করা যায় না। তো আমরা দুটো একদম আলাদা ঘটনা দেখলাম আর তার সমাধানও শুনলাম। এখন এই দুটোকে একসাথে মেলালে আসলে মূল দর্শনটা কি দাঁড়ায়? চলুন এবার সেটাই বোঝার চেষ্টা করি যে এই দুটো পথ কিভাবে এক জায়গায় এসে মিলে যাচ্ছে। এইখানে দুটো মানসিকতার পার্থক্য একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। একদিকে আছে ভুল পথটা, অন্যের কাছে স্বীকৃতি খোঁজা, তাদের পেছনে ছোটা। আর অন্যদিকে আছে সঠিক পথ, নিজের ভেতরের যোগ্যতা তৈরি করা, নিজের আশ্রয় নিজে হওয়া এবং সম্মানটা অর্জন করে নেওয়া। আর এইটাই হলো পুরো আলোচনার একদম সার কথা। আসল আশ্রয়টা বাইরে কোথাও খুঁজে পাওয়া যায় না,
ওটা নিজের ভেতরেই তৈরি করতে হয়। মানসিক শক্তির সবচেয়ে বড় উৎসই হল এই আত্মনির্ভরশীলতা। কিন্তু কথাটা হলো কিভাবে নিজেকে নিজের আশ্রয় বানানো যায়। শুধু তো ভাবলেই হবে না, এর জন্য কিছু নির্দিষ্ট পদক্ষেপের কথাও বলা হয়েছে। চলুন শেষ অংশে আমরা সেগুলোই জেনে নিই, যা এই ভেতরের শক্তিটা গড়তে সাহায্য করবে। এখানে দেখুন পরিষ্কার ৩টে ধাপের কথা বলা হচ্ছে। প্রথমত, অন্যের সেবা করা। এতে হয় কি, নিজের দুঃখ কষ্ট থেকে মনোযোগটা সরে গিয়ে অন্যের মঙ্গলের দিকে যায়। দ্বিতীয়ত, নিয়মিত মেডিটেশন করা, যা ভিতরের শান্তি আর নিজেকে চেনার ক্ষমতা বাড়ায়। আর তৃতীয়ত, পরিবারকে সামলানোর কৌশল শেখা, যাতে সম্পর্কগুলো আরও ভালোভাবে পরিচালনা করা যায়। তো এই পুরো আলোচনা শোনার পর একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকেই যায়। এই দর্শনটা পুরোপুরি আত্মনির্ভরশীলতার উপর জোর দিচ্ছে, কিন্তু এটাই কি মানসিক শক্তি অর্জনের একমাত্র চাবিকাঠি? প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো।